খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক জানালো মেডিকেল বোর্ড। চিকিৎসা সহ সার্বিক খবরাখবর নিতে হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান। প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিইসি। ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়ে চলতি সপ্তাহেই তফসিল। আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। জান্নাতের টিকিট বিক্রি করা দলের ৭১-এর ভূমিকার কথা মনে আছে জনগণের, বললেন তারেক রহমান। দুর্নীতি বিশৃঙ্খলার লাগাম টেনে ধরতে পারে কেবল বিএনপি। ১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ। একসাথেই অংশ নেবে নির্বাচনে, সামনে আরো বাড়তে পারে পরিধি। 3টা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্য প্রক্রিয়া এসেছি। আরো দল আসবেন, এখানে আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। শুরুতেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। রাতে এই রিপোর্টের কথা জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফা পিছিয়েছে তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয়ায় তা আপাতত স্থগিত। বিএনপির মহাসচিব বলছেন চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক। টিপু, সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, একটা বিষয়ের জন্য আসলে সবার অপেক্ষা, সেটা হচ্ছে খালেদা জিয়ার বিদেশ যাত্রার ব্যাপারে কোনো খবর যদি থাকে, এরকম একটা ঘোষণা নিশ্চয়ই আসবে। ডক্টরদের পক্ষ থেকে বলা হয়েছে তার পরিস্থিতি উন্নতি হলে, স্বাভাবিক হলে আরেকটু, সেটার আসলে কোনো মানে ঠিক কখন নাগাদ এরকম সম্ভাবনা বা ঘোষণা আসতে পারে, বা ঠিক কেমন পরিস্থিতি হলে আসলে তাকে বিদেশে নেওয়া হতে পারে, কিছু জানা গেছে কিনা? তিতুমির, বিএনপির পক্ষ থেকে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন এর কয়েকদিন আগে যে ব্রিফিং করেছিলেন, সেখানে তিনি যেমনটি জানিয়েছিলেন যে খালেদা জিয়ার স্বাস্থ্যের যদি উন্নতি ঘটে সেক্ষেত্রেই, এবং যদি মেডিকেল বোর্ড তার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় যে তিনি বিদেশ যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন, তার শারীরিক অবস্থা সেটার জন্য সঠিক আছে, ঠিক সেই সময়েই তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত আসলে মেডিকেল বোর্ডে কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন বা কি ধরনের খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক কি পর্যায়ে রয়েছে, সেটির আরো প্রায় 2 দিন আগে কিন্তু জাহিদ হোসেন জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, এবং এরপরে বিএনপির পক্ষ থেকে বা জাহিদ হোসেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং বা কোনো ধরনের তথ্য জানানো হয়নি। ফলে আমরা অসমর্থিত সূত্র থেকে নানান ধরনের তথ্য পাচ্ছি যে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হচ্ছে, তার ডায়ালাইসিস করা হচ্ছে বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যেগুলো আসলে খুব বেশি সমর্থিত সূত্র নয় বা খুব বেশি যাচাইয়ের সুযোগ নেই আমাদের কাছে। ফলে এখনো আমরা খুব বেশি নিশ্চিত করে বলতে পারছি না যে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে। হয়তো আগামীকাল যদি কোনো ব্রিফিং করে বিএনপির পক্ষ থেকে বা ডাক্তার জাহিদের পক্ষ থেকে, সেক্ষেত্রে হয়তো আমরা আপনাকে জানাতে পারবো। তিতুমির, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে বিকেল 4:30 পর্যন্ত। চলতি সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের তফসিল, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। ভোটের আগের রাতে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হবে, আর আচরণবিধি মানার ক্ষেত্রে কঠোর থাকবে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরেই মাঠ পর্যায়ে সমন্বয়, নীতি নির্ধারণ ও প্রক্রিয়াগত পরিবর্তন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। রোববার বেলা 11:15টায় শুরু হয় কমিশনের 10ম সভা। আলোচনা হয় তফসিলের সময়, পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম, গণভোট, পোস্টাল ব্যালট সহ কয়েকটি বিষয়। সভা শেষে কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হয়।
জানানো হয় চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় বাড়বে ভোটের সময়। ভোটদানের লাইনে সামনে বড় করে গণভোটের প্রশ্ন ও বিষয়গুলো ঝোলানো থাকবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই, সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। জানান বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে। দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে 15 দিন ব্যাপী। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে কার্যকর হবে নির্বাচনী আচরণবিধি। কমিশনার জানান ভোটের আগের রাতে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। উপদেষ্টা পরিষদের কেউই পদে বহাল থেকে ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই। আইন ও ইসির তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবে যে কোনো দল, জানান কমিশনার সানাউল্লাহ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক এবং সুন্দরভাবে এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এইসিকে পূর্ণ সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি এবং নির্বাচন কমিশনাররা। এই সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন তিনি। দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায়, এমন সতর্ক বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জান্নাতের টিকিট বিক্রি করা দলের ৭১-এর ভূমিকা মনে আছে সাধারণ মানুষের। ৭১-এ লাখ লাখ মানুষ হত্যা করে দলটি তাদের জাত চিনিয়েছে। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় ১৪ দিন পর দলীয় কোনো কর্মসূচিতে হাজির হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ছাত্রদলের নেতাকর্মীদের জানানোর কর্মসূচির সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব। তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল তার দলের দেশের জন্য আগামী দিনের পরিকল্পনার কথা, যেখানে সিঙ্গাপুর, কানাডার মতো দেশ বানানোর স্বপ্ন দেখানো চাইতে গুরুত্ব ছিল স্বাবলম্বী বাংলাদেশের। অঙ্গীকার করেন আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও নিরাপদ। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। তফসিল ঘোষণা নিয়ে আলোচনার মাঝেই আবারও ফেব্রুয়ারিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা আগামী 2 মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। এছাড়া ভোট টানতে জামায়াতের নির্বাচনী কৌশলের সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই, ৭১-ই মানুষ হত্যা আর নারী ধর্ষণের মাধ্যমে নিজেদের চিনিয়েছে। বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক।
রাজধানীর কেআইবি মিলনায়তনে এই কর্মসূচি চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। ধারাবাহিকভাবে এতে অংশ নেবেন বিএনপির অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। তোমার এলাকার গ্রামের, ওয়ার্ডের, ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী 3টি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তীতে জোটের পরিধি আরও বাড়তে পারে বলে জানান নেতারা। নাহিদ বলেন, এটি কেবল নির্বাচনী নয়, বরং একটি রাজনৈতিক জোট। সংস্কারকে প্রাধান্য দিয়েই ঐক্যবদ্ধ হয়েছেন তারা। নির্বাচনে অংশ নেবেন ঐক্যবদ্ধভাবে। আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলো কে কার জোট সঙ্গী হবে তা নিয়ে গুঞ্জন চলছিল। জামায়াতে ইসলামী, বিএনপি সহ পুরনো রাজনৈতিক দলের সাথে নয়, বরং নতুন রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার অঙ্গীকার নিয়ে সোমবার নতুন জোটের আত্মপ্রকাশ। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট, যার মুখপাত্র নাহিদ ইসলাম। রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। জোটের ঘোষণা আসে আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলামের কাছ থেকেই। বলেন, বাংলাদেশ আগের মতো হয়ে যাবে এমন নানা আশঙ্কার আর আলামতের হাতছানি দেখা যাচ্ছে। তবে জনগণকে অভয় দিয়েই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। প্রত্যাশা রাখছি যে আমরা একটা প্রতীকে, একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো। সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। আর আপনার বাকি প্রশ্ন, আমরা অবশ্যই 300 আসনেই প্রার্থী দিব। নাহিদ বলেন, 3 দলের পথচলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, বরং রাজনৈতিক নানা আন্দোলন কর্মসূচিতেও যুথবদ্ধ দেখা যাবে তাদের। আমরা 3টা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্য প্রক্রিয়া এসেছি। আরো দল আসবে এখানে, আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। জোটের যৌক্তিকতা তুলে ধরে অপর 2 দলের প্রধান মজিবুর রহমান মঞ্জু এবং হাসনাত কাইয়ুম দাবি করেন, পুরনো রাজনীতির ওপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে। নতুন রাজনৈতিক দলই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে এমন প্রত্যাশা করেন তারা। সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না, তাদেরকে আমরা অনুরোধ করছি, প্লিজ এই দলীয় বৃত্ত ত্যাগ করে এই সংস্কারের জন্য, এই দেশটাকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন। এখনো যে কাঠামো চলতেছে, স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি। 3 দল নিয়ে এই জোটের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে সংস্কারের পক্ষে থাকা আরো কয়েকটি দল অন্তর্ভুক্ত হবে বলেও জানান উদ্যোক্তারা। আমাদের এই আহ্বানের মূল সূত্র হচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাওয়া। এটার জন্য কোনো দল মতের সাথে আমাদের বিরোধ থাকবে না। আমাদের এটার সাথে যারা একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আজও রাজধানীর বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা। অনুষ্ঠানের নেতারা বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিস্ট মুক্ত দেশ করা সম্ভব হবে। রোববার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ঢাকা কেন্দ্র দোয়া মাহফিল করে, যেখানে অংশ নেন প্রকৌশলীরা। এ সময় দেশের উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদান এবং দূরদৃষ্টির কথা তুলে ধরেন আইইবির নেতারা। বলেন, দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে ভীষণ দরকার। এছাড়া নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদলের সাবেক নেত্রীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নে ছিলেন আপোষহীন। তার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি, সেই বাংলাদেশের গড়ের যে স্বপ্ন আমাদের, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস। ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের 2 কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে 2 দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন।
এ সময় লেইলা আলিয়েভা পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণে যৌথভাবে কাজের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে জানানো হয় আসন্ন নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত 114 জন শহীদের পরিচয় শনাক্ত করতে দেহাবশেষ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ উত্তোলন এবং পরিচয় শনাক্তের প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করতে সিআইডিকে সহায়তা করছে আর্জেন্টাইন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য। আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে, আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাজদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ 1 এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি সাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে 3 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে আব্দুল হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি 2023 সালের এপ্রিলে সপরিবারে এই বাড়িতে ওঠেন। অভিযোগ উঠেছে বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাঁধা নান্দনিক ডেক এবং ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। দুদক মহাপরিচালক জানান, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না, মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা। শেষ পর্যন্ত লিটারে 6 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হলো বোতলজাত সয়াবিন তেলের দাম। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করেছে 195 টাকা। গেল 24 নভেম্বর লিটারে 9 টাকা বাড়িয়ে প্রথমে দাম নির্ধারণ করা হয়েছিল 198 টাকা, যা নিয়ে আপত্তি তোলে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 955 টাকা। খোলা 1 লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 176 টাকা। আর পাম তেলের দাম লিটার প্রতি বেঁধে দেওয়া হয় 166। সোমবার থেকে কার্যকর হবে নতুন দাম, আর এতে সম্মতি আছে বাণিজ্য মন্ত্রণালয়ের। এদিকে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকলেও কারসাজি করে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন খোদ কৃষি উপদেষ্টা। রোববার উপদেষ্টা বলেন, কারসাজি করে ভোক্তা এবং কৃষকদের জিম্মি করছে একটি চক্র। প্রকৃত দাম কেজিতে 70 টাকা হওয়া উচিত, কিন্তু ভোক্তাদের অভিযোগ পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে 140 থেকে 150 টাকা। এক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে কৃষি কর্মকর্তারা যোগসাজশ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানানো হয়। পেঁয়াজের কোনো সংকটও নেই, কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে, কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে, ভোক্তারা কিন্তু সাফার করছে। এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরও বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা, আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা।